সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। রাশেদ ভাই, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন, পরবর্তীতে দেখলাম জাকসু নির্বাচন, এই যে শিবিরের জয় জয়কার, পুরো প্যানেলের প্রায় বলতে গেলে পুরো প্যানেলই শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছে। ছাত্রদল বিএনপি বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল, ছাত্রদল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং অনেক লোক এই সংগঠনের সাথে যুক্ত। শিবির কেন বিজয়ী হলো আসলে আপনি কি মনে করেন? দেখুন, যদি আরেকটু ডিটেল বিশ্লেষণে যাই, ডাকসু এবং জাকসু মিলে পদ ছিল 53টা। 53টার মধ্যে আমরা দেখতে পেয়েছি 43টাতে ছাত্র শিবির জয়যুক্ত হয়েছে, 8টিতে স্বতন্ত্র এবং 2টিতে বাকছাস। আমি যদি স্পেসিফিকলি বলি, 53টা জায়গার মধ্যে একটা আসনও ছাত্রদল জয়লাভ করতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখজনক রেজাল্ট বলে আমি মনে করি, এবং এটা ছাত্রদলের জন্য দুঃখজনক, বিএনপির জন্য দুঃখজনক, দেশের জন্যও দুঃখজনক। আমরা যখন সংসদের কথা বলি ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু পেলাম না। ছাত্র শিবির যেভাবে জয়যুক্ত হয়েছে, এটা ম্যাসিভ উইন। এই উইনটার পিছনের কারণটা কি? কারণটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা যে নতুন স্বচ্ছ রাজনীতি দেখতে চেয়েছিলাম, সেই রাজনীতিটা আমরা ছাত্রদলের থেকে পাই নাই। এবং নির্বাচনী প্রচারণাতেও আপনি খেয়াল করবেন, আমি ছাত্রদলের প্রচারণায় যতখানি নতুনত্ব দেখব বলে আশা করেছিলাম, স্বপ্ন দেখব আশা করেছিলাম, ভবিষ্যৎ দেখব আশা করেছিলাম, সেটা পাইনি। আমি পেয়েছি অতীত। অর্থাৎ ছাত্রদল তাদের প্রচারণায় নিজেদের কথা যতখানি বলবে, ভবিষ্যতের কথা যতখানি বলবে, স্বপ্ন যতখানি দেখাবে, তার চেয়ে বেশি তারা বেশি সময় ব্যয় করেছে ছাত্র শিবিরের ভুল ধরার জন্য। এবং তারা প্রচারণায় যে ন্যারেটিভগুলো ব্যবহার করত, এই ন্যারেটিভগুলো আমরা বিগত 16 বছর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের মুখে শুনেছি। হাসিনা মুক্ত বাংলাদেশে এই যে রাজাকারের প্রচারণা, শিবিরের রক কাটার প্রচারণা, আল বদরের প্রচারণা, এগুলো তো নতুন জেনারেশন দেখতে চায় না। 71 অবশ্যই আমরা স্বীকার করি, কিন্তু 71-এর সেই সময়কার ভূমিকা নিয়ে বর্তমান বাংলাদেশের ছাত্র শিবিরকে নিয়ে যদি আপনি রাজনীতি করতে চান, সেটা শেখ হাসিনাও পারে নাই, ছাত্রদলও এখানে ভুল করেছে। আমি যেটা মনে করি, আপনার মনে থাকার কথা, গণ অভ্যুত্থান ফুলে উঠল, বিস্ফোরণ হলো যখন শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি এই ন্যারেটিভটা ব্যবহার করলাম। এবং আমরা জানি যে এটা হিন্দুস্তানি ন্যারেটিভ, জামাতকে চাপিয়ে রাখার জন্য। শেখ হাসিনার আমলে তো এই রাজাকার, আলবদর, এইগুলার সাথে বিএনপিকেও যুক্ত করতো। তারা বলতো বিএনপি, জামাত, শিবির একসাথে, জঙ্গি দল, তারপরে কানাডার আদালতে সেখানে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ, জঙ্গি দল, মৌলবাদী দল, ইসলামের টাকাও ইনভেস্ট করেছে। রাইট। তো এই জায়গাটার থেকে 5 তারিখের পর মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে যদি আগুন সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার চেষ্টা করে, তাহলে এর চেয়ে বেশি আর কি থাকতে পারে? সেটাই। তো ওই জায়গাটার থেকে আমি মনে করি ছাত্রদল তারা যে স্ট্র্যাটেজিটা করেছিল শিবিরের প্যানেলের বিরুদ্ধে, স্ট্র্যাটেজিটাই ভুল। এটা হিন্দুস্তানি ন্যারেটিভ, রয়ের ন্যারেটিভ, শেখ হাসিনার ন্যারেটিভ, আওয়ামী লীগ ন্যারেটিভ। এই ন্যারেটিভকে যখন ছাত্রদল গ্রহণ করলো এবং প্রচার করলো, তখন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ছাত্রদলের মধ্যেই সেই পূর্বের আওয়ামী লীগের ছায়া দেখতে পেয়েছে। কারণ এই শব্দগুলো কানে আসলেই আমাদের চোখের সামনে সেই বিভৎস আওয়ামী লীগের চেহারাগুলো ভেসে ওঠে। তো সেই একই ন্যারেটিভ বিএনপি বা ছাত্রদল যখন ব্যবহার করে, সেইটার প্রভাব কিন্তু ভোটের মাঠে যেও পড়ে। তা আমি মনে করি এটা একটা বড় কারণ। অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি হাসিনা মুক্ত বাংলাদেশে বিভিন্ন রকমের কমপ্লেইন এসেছে যে চাঁদাবাজি হচ্ছে, হিংস্রতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এগুলোর সাথে বিএনপির নাম জড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়। একইভাবে কম্পেয়ার যদি আপনি করেন, তাহলে আপনি শিবিরকে দেখবেন 5 তারিখের পর তারা কিন্তু নানাবিধ আয়োজন করেছে, চিত্র প্রদর্শনী জুলাইকে নিয়ে, অথবা সায়েন্স ফেস্ট।
অথবা পরিশুদ্ধ পানির জন্য ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করা, এই ধরনের কার্যক্রম করে কিন্তু শিবির দীর্ঘদিন ধরে মাঠ রেডি করেছে। সেখানে ছাত্রদলের প্যানেল সেরকম কোনো দৃশ্যমান কাজ দেখাতে পারেনি এবং একই সাথে সর্বশেষ কফিনের পেরেকটা ঠুকেছে যখন তারা হিন্দুস্তান র এবং আওয়ামী লীগের ন্যারেটিভকে গ্রহণ করেছে। এই সব কিছু মিলিয়ে শিবির জয়যুক্ত হয়েছে কত ব্যবধানে এটা নির্ধারণ করে দিয়েছে ছাত্রদল। আমি যেটা বলতে চাইছি, শিবির হয়তো জিতত, কিন্তু এত ব্যবধানে জয়ের পিছনে শিবিরের যতখানি অবদান তার চেয়ে বেশি অবদান ছাত্রদলের। ছাত্রদল জয়টাকে তুলে দিয়েছে শিবিরের হাতে, আমি এটাই বিশ্বাস করি। কিন্তু বিএনপি বা ছাত্রদল এই ন্যারেটিভ ইউজ করেছে, অনেকে মনে করছেন যে এটি আওয়ামী লীগ পন্থী বা মনা যে ভোটগুলো আছে সেগুলো পকেটে নেওয়ার জন্য। কিন্তু আমরা নির্বাচন পরবর্তী সময় দেখলাম বিএনপি নেতারাই অনেকেই বিভিন্ন সভা সেমিনারে টকশোতে বলছেন যে ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরকে। আসলে বিষয়টি কিভাবে? এই বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি যখন আমি হল কেন্দ্রিক আলাদা আলাদা ফলাফল দেখেছি। আমি যদি জগন্নাথের রেজাল্ট আপনাকে বলি, আপনি খেয়াল করে দেখবেন যে ভিপি প্রার্থী শিবিরের যিনি জয়যুক্ত হয়েছেন প্রায় 14,000 ভোট পেয়েছে, ছাত্রদল ভোট পেয়েছে প্রায় 5,000। অথচ যদি আপনি জগন্নাথের রেজাল্ট দেখেন তাহলে জগন্নাথে ছাত্র শিবিরের প্রার্থী পেয়েছে মাত্র 10টা ভোট। 10টা ভোট পেয়ে উনি প্রায় 14,000, আর এদিকে 1200 ভোট পেয়ে ছাত্রদলের 5,000। আমরা জানি জগন্নাথের ওইখানে যে ভোট ব্যাংকটা, এটা মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক। তাতে বিএনপি নেতারা এই মুহূর্তে যেটা বলছেন বা বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের ভোট শিবিরের ওখানে গিয়েছে, আমি মনে করি ছাত্রলীগের ভোট বিএনপির ওখানে গিয়েছে, অর্থাৎ ছাত্রদলের ওখানে গিয়েছে। সাধারণ শিক্ষার্থী যারা শিবিরের ভোট ব্যাংক না, তারা গণ অভ্যুত্থানটাকে ধারণ করেছে শিবিরের এই নেতৃবৃন্দর চেহারা দেখে। সেখানে ছাত্রদলের এই মুখগুলোও ছিল, কিন্তু ওই যে বয়ান, ওই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ আমাদেরকে কিন্তু ওই জায়গা থেকে সরিয়ে আনতে বাধ্য করেছে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটাই হয়েছে বলে আমি মনে করি। কিন্তু সেই জায়গায় সেই আত্মসমালোচনা কি ছাত্রদল বা বিএনপির আছে, আপনার কি মনে হয়? এইটা আসলে উপলব্ধি করতে হবে, এটা উপলব্ধি করতে হবে। এটা শুধুমাত্র ডাকসু বা জাকসু নয়, সামনে চাকসু আছে, রাকসু আছে, জাতীয় নির্বাচন আছে। ডাকসু নির্বাচনের পরেও কিন্তু আমি বিএনপির বড় বড় নেতাদের মুখে আবার ওই একই বয়ান শুনতে পাচ্ছি, এই যে রাজাকার টার্মটা, এই ন্যারেটিভটা, এই জায়গাটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। যে কোনো মূল্যে বিএনপিকে এই আওয়ামী বয়ান থেকে বেরিয়ে আসতে হবে, হিন্দুস্তানি বয়ান থেকে বেরিয়ে আসতে হবে, স্বচ্ছ রাজনীতির স্বপ্ন দেখাতে হবে, যেটা জনাব তারেক রহমান চেষ্টা করছে লন্ডন থেকে। কিন্তু আমি তো বাংলাদেশে অবস্থানরত বিএনপির নেতাদের কাছ থেকে সেরকম স্বপ্নালী কথা পাচ্ছি না, বরং তারাও ছাত্রদল যেভাবে শিবিরের পিছনে লেগেছিল, বিএনপির নেতাদেরও দেখছি প্রত্যেকটা বক্তব্যের মধ্যে জামাতের নেতাদের পিছনে লেগে আছে। আমরা তো বিএনপি সর্ববৃহৎ দল হিসেবে তারা আরেকটা দলের সমালোচনা করবে সেটা চাই না, আমরা চাই তারা আমাদের স্বপ্ন দেখাবে, স্বচ্ছ রাজনীতি করবে, যাতে আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি। আমি সাধারণ জনগণের কথা বলছি। বিএনপির 100% সময়ের 50% সময় যদি যায় জামাতের সমালোচনা করার জন্য, তাহলে 50% টাইম লস। ওই 50% টাইমে তো জনগণকে স্বপ্ন দেখাতে হবে, নতুনত্ব দেখাতে হবে, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নটাকে তুলে ধরতে হবে। সেই জায়গায় তারা জামাতের সমালোচনার পিছনে বেশি সময় ব্যয় করছে বলে আমি মনে করি, যেটা বিএনপির থেকে আমরা আশা করি না। আমরা দেখেছি যে এর আগের যে সরকার ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সেই সময় দেখেছি নানান বয়ান তৈরি করা, ন্যারেটিভ তৈরি করা। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে সেটি প্রত্যাশা করিনি যে যারা বিগত 16-17 বছর কাঁধে কাঁধ রেখে আসলে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কারাবরণ করেছেন সবাই, তারপরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে গণতান্ত্রিক সৌন্দর্যের জন্য বিরোধিতা থাকবে, দ্বিমত পোষণ থাকবে, সবই থাকবে। কিন্তু এই যে ব্লেম গেম, সেই পুরনো, আপনিও তো সেই রাজনৈতিক দলের একজন, আসলে এই ব্লেম গেম কেন? আমি শুধু ব্লেম গেম বলবো না, সাথে হচ্ছে ট্যাগিংয়ের রাজনীতি, ট্যাগিং ন্যারেটিভ, আমরা যেভাবেই বলি, যেভাবেই দেখুন ডাকসু এবং জাকসু নির্বাচনের আগে থেকে আমি বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমাদের মধ্যে ঐক্যটা নাই, এবং আমি গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করছিলাম যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জায়গাটা নিয়ে যখন আমি কথা বলেছি, আমি যখন বিএনপির সমালোচনা করেছি, গঠনমূলক সমালোচনা, যে বিএনপির পরিবর্তন হওয়া প্রয়োজন, এরপর থেকে কিন্তু বিএনপির কর্মীরা আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আমাকে আক্রমণ করছে যে আমি হচ্ছি পাকিস্তানি প্রেতাত্মা, আমি পাকিস্তানের পক্ষে, জামাতের দালাল। এই যে ট্যাগিনের রাজনীতিটা, এটা খুব ভয়ঙ্কর।
আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে, তো বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা একমত। শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরা একমত, হিন্দুস্তানি আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে তো আমাদের একমত হতে হবে। এই কারণেই তো যুদ্ধটা হয়েছিল, লড়াইটা হয়েছিল। এখন সামনে নির্বাচন দেখে এই যে পুরানো ন্যারেটিভ ইউজ করা, অথবা ট্যাগিনের রাজনীতি করা, অথবা ব্লেম গেম, এই জায়গাটার থেকে আমরা যত দ্রুত বের হতে পারবো, তত দ্রুত আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজে নিয়োজিত হতে পারবো। না হলে তো একই জিনিস হবে, আমরা একে অপরকে দোষারোপ করব, কাদা ছোড়াছুরি করব, ট্যাগিনের রাজনীতি করব, দেশ পিছাতে থাকবে। সেই দেশের জন্য তো এত মানুষ রক্ত দেয় নাই। আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করি, সেটা তো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব। হাসিনা বিরোধী আন্দোলনে আমরা তো যাচাই বাছাই করিনি কে জামাত কে বিএনপি। এখন কেন করতে হবে? আমার আলাদা প্রতীক থাকতে পারে, আলাদা নির্বাচন হতে পারে, আলাদা ফলাফল হতে পারে, সেই ফলাফলকে মেনে নিতে হবে, একে অপরকে শুভেচ্ছা জানাতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে হবে। সেটাই তো হওয়ার কথা ছিল। তা আমরা কেন ট্যাগিং করব বা কেন ব্লেম গেম করব? তো এই জায়গাটার থেকে বের না হলে দেশের জন্য খারাপ, জাতির জন্য খারাপ, জনগণের জন্য খারাপ। রাজনীতিবিদরা তো ভালোই থাকবে, জনগণ ভালো থাকবে। আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন। আমি জানি না আপনি সেই বৈঠকে ছিলেন কিনা। তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করলেন, যেটি আমরা একটা সংশয়, একটা সন্দেহ ছিল যে নির্বাচন হবে কি হবে না, আদৌ হবে কি না। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, দেখুন, প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে বলেছিল জুনের মধ্যে, এবং বিএনপি সর্বপ্রথম একটা ডেডলাইন দিয়েছিল ডিসেম্বরের মধ্যে। তখন আমরা আতঙ্কিত হয়েছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তো আমরা রাজপথে আন্দোলন করতে চাই না, টেবিলের আলোচনার মাধ্যমে সমাধান হতে হবে। পরবর্তীতে আমরা দেখেছি সেই জুনটা এপ্রিলে এসেছে, এবং জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর আমরা জানতে পেরেছি ফেব্রুয়ারিতে, এবং তারপরে পরিবেশটা একটু শান্ত হলো। এরপরেও নানা জায়গায় নানা মনে আশঙ্কা ছিল, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং ওনার প্রেস সচিব শফিক সাহেব বারবার, যতবার মিডিয়ার সামনে এসেছে, প্রতিবারই বলেছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, রোজার আগেই হবে, এবং তারা পুনর্ব্যক্ত করেছে বিষয়টা। তা আমার মনে হয় নির্বাচনের ব্যাপারে যেই সংশয় বা আশঙ্কা ছিল, সেই জায়গা থেকে এখন আমরা দূরে সরে এসেছি। নির্বাচনটা আশা করছি সঠিক সময়েই হবে, এবং যেহেতু উনি বলেছেন, আমরা এইটাতে তো বিশ্বাস রাখতেই হবে, আস্থা রাখতেই হবে। ইউনূস সাহেবের এই পথ তো আমরা সবাই মিলে সম্মতি দিয়েছি। অতএব উনি ফেব্রুয়ারি যেটা বলেছেন, আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সংশয়টা কেটে গেছে বলে আমি মনে করি। কিন্তু আমরা নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু সেই আস্থার জায়গা তৈরি হবে কিনা? কারণ আমরা দেখলাম কিছুদিন আগে গণ অধিকার পরিষদের আহ্বায়ক সাবেক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর উপরে হামলা হচ্ছে। হামলায় কারা জড়িত সেটি আপনি দেখেছেন, ভিডিওতে অবশ্যই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছে, গণমাধ্যমে সেটি প্রচার করেছে। পাশাপাশি আমরা জানি যে প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো সব জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়েছে। অর্থাৎ টেবিল টকেও বিভিন্ন আলোচনায়ও আমরা দেখছি যে দেশকে যারা অস্থিতিশীল করছে, এরা এই ভেতরেরই আওয়ামী লীগের দোসররাই। আমরা সব কিছু বুঝছি, জানছি, কিন্তু আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারছি না। এবং যদি সেটি নাই হয়, তাহলে আগামী নির্বাচনটা শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলের আস্থায় আসবে কিনা, কিংবা নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিনা, এ নিয়ে সংশয় বা শঙ্কা তো থেকেই যায়। না, এখানে বিষয় কিন্তু দুইটা। একটা নির্বাচন সঠিক সময় হচ্ছে, এমনকি নুরুল উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দায় নেওয়া হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা। আমি কিন্তু আগের প্রশ্নের উত্তরে বলেছি যে ওই বিষয়ের সংশয়টা কেটে গেছে। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে শান্তিপূর্ণ, উৎসব মুখর যেটা আমরা বলি, সেটা হবে কিনা। তাহলে আমি বলবো সেই বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে এবং আশঙ্কা আছে। প্রশাসন বলেন আর যাই বলেন, সব জায়গায় সেই আওয়ামী দোসররাই বসে আছে। আমরা চাইলেও, ইচ্ছা থাকা সত্ত্বেও, বারবার দাবি জানানো সত্ত্বেও সেই বড় পরিবর্তনটা কিন্তু হয় নাই। আমার নির্বাচনী কেন্দ্র পাহারার দায়িত্বে যারা থাকবে, তারা তো সেই ফ্যাসিস্ট হাসিনা আমলের লোকজনই থাকছে, এবং হাসিনা আমলের রেখে যাওয়া লোকজনই থাকছে। তারা আওয়ামীপন্থী, তারা ভারতপন্থী। আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগকে নতুন আওয়ামী লীগ বানানোর যে প্রচেষ্টা, হিন্দুস্তানি যে পরিকল্পনা, সেটা ব্যর্থ হওয়ার পর কিন্তু এখন জাতীয় পার্টিকে দিয়ে
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই ঘটনার মাধ্যমেই কিন্তু ভিপি নুরুল হক নূরের উপর আক্রমণ করা হলো। প্রত্যেকটা দৃশ্য সামনে আছে, ভিডিও ফুটেজ, কে মারছে, কাকে মারছে, কিভাবে মারছে। আমাদের দুর্ভাগ্য, বড় বড় রাজনৈতিক দলরা মুখে বা বিবৃতিতে এটা উচ্চারণ করার সাহস পায়নি যে সেনাবাহিনী মেরেছে। এই শব্দটাই তো আমরা এড়িয়ে যাচ্ছি। কেন? কার ভয়ে? কিসের ভয়ে? এখানে প্রশ্ন, একটি বড় প্রশ্ন এসে যায়। আমরা দেখলাম যে এই সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তিনি অন্তত 20 থেকে 25 বার মার খেয়েছেন, বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়েছেন। একবার তো তিনি মুমূর্ষু হয়ে গিয়েছিলেন। এই স্বৈরাচারের বিরুদ্ধে তিনি লড়েছেন, যে স্বৈরাচারকে সহযোগিতা করেছে সার্বিকভাবে জাতীয় পার্টি। এবং আমরা দেখেছি ভারতীয় কর্মকর্তা, রাষ্ট্রদূত, ভারতীয় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন, বৈঠক করেছেন এবং নির্লজ্জের মতো এই দল থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ভারতের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত বলেছে জামাত বিএনপি যাতে করে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। সেই রকম একটি দলকে সাপোর্ট করার জন্য আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি একজন অগ্রসৈনিক, সেই নুরুল হককে নিপীড়ন করলেন। আসলে এই বাংলাদেশে আর কত কি দেখতে হয়? না, সেটাই। এখন হচ্ছে এই ফুটেজে সবার ছবি আছে, আপনি এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করেন নাই। অন্তর্বর্তী সরকার কথা দিয়েছিল ভিপি নুরুল হক নূরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, আমি সেটারও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আশ্বাস দেওয়া হচ্ছে, কার্যক্রম হচ্ছে না। আর আপনি যেটা বললেন, দুঃখের জায়গাটা, জাতীয় পার্টি নিষিদ্ধকরণ আমরা যখন দাবি জানাই তখন আমি বলতে বাধ্য হচ্ছি দুঃখের সাথে বিএনপি কিন্তু একমত হয় নাই। বিএনপি কিন্তু বলেছে বিচার চাই, নিষিদ্ধ চাই, একবারও তারা বলতে পারছে না। এই বাধাটা কোথায় এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বের করতে হবে। আওয়ামী লীগের সময়ও কিন্তু বিএনপি বলেছিল নিষিদ্ধ চাই না, এবং কেউ কেউ বলছিল যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। বিএনপিকে কেন নিষিদ্ধ করা হবে? বিএনপি কি সন্ত্রাসী সংগঠন? বিএনপি কি গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষ মেরে দেওয়া সংগঠন? বিএনপি কি হরতালের নামে মানুষকে মেরে ফেলার সংগঠন? বা বিএনপি কি শিবির বলে বিশ্বজিতের মতো মানুষকে হত্যা করার সংগঠন? বিএনপিকে কেন নিষিদ্ধ করা হবে? এই যে টার্মটা ইউজ করা, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পরে আমাদের করতে পারে, এই আতঙ্কটা কেন থাকবে? আমি তো জানি আমি কোনো দোষ করি নাই। আমাকে যদি জোর করে নিষিদ্ধ করা হয়, যেভাবে জামাতকে করা হয়েছিল শেখ হাসিনার পতনের 1 সপ্তাহ আগে, সেভাবে যদি করাও হয়, সেটা তো জনগণ মেনে নেবে না। এটা তো বিএনপি একটা মজলুম সংগঠন, তার জানা থাকার কথা। তাহলে বিএনপি কেন স্পষ্ট করে বলছে না যে জামাতকেও নিষিদ্ধ করতে হবে? এই জায়গাগুলো ক্লিয়ার হওয়া দরকার। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, দল কিন্তু নিষিদ্ধ হয় নাই। এখনো বিচারও শুরু হয়নি। দল হিসেবে, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুই হয় নাই। যে কোনো মুহূর্তে যদি অধ্যাদেশ দিয়ে কার্যক্রম নিষিদ্ধতা তুলে নেওয়া হয়, তাহলে তো আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। কোন অধিকারে? আওয়ামী লীগের যেমন অধিকার নাই, জাতীয় পার্টিরও নাই, 14 দলেরও নাই। তো এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে, করে যারা দেশ গড়ার কাজ করতে চায় তাদেরকে সুযোগ দিতে হবে। এই জায়গাতে যদি বড় দল সুশীলতার ভূমিকা নিয়ে বলে না নিষিদ্ধ চাই না, সেটা দেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আবার একটা নতুন পথ তৈরি হবে আওয়ামী লীগের ফিরে আসার। তো সেই জায়গাতে বিএনপিকে একটা বড় ভূমিকা রাখতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির বড় ভূমিকা রাখতে হবে, সেরকম একটি মেসেজও কিন্তু এই ডাকসু এবং জাকসু নির্বাচনে আছে, যে আসলে আগামী দিনে বিএনপির পথ চলা এতটা সহজ হবে না, যেটি আসলে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের বক্তব্যেও কিন্তু সেই ইঙ্গিত আমরা পাই। যদি তাই হয়, তাহলে এই মেসেজটা কি বিএনপি অ্যাকচুয়ালি গ্রহণ করবে? আপনার কি মনে হয়? এটা বিএনপির গ্রহণ করবে কি করবে না, এটা তাদের বড় বড় নেতারা বলতে পারবে, স্থায়ী কমিটির সদস্যরা বলতে পারবে। আমি একজন ছোট মানুষ হিসেবে, একজন কর্মী হিসেবে যেটা বলতে পারি, বিএনপি যদি আওয়ামী লীগের ন্যারেটিভ, হিন্দুস্তানি ন্যারেটিভ ক্রমাগত যেটা ব্যবহার করছে, সেটাই যদি করে যায়, তাহলে জাতীয় নির্বাচনেও কিন্তু এই ডাকসুর মতো একটা ফলাফল আসতে যাচ্ছে, যেটা বিএনপির জন্য ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর। আমরা সবসময় একটা ব্যালেন্স সংসদ চাই। ডাকসুর মতো ফলাফল যদি জাতীয় সংসদে হয়, সেটা হবে দেশের জন্য ক্ষতিকর এবং ভয়ঙ্কর। তো বিএনপিকে উপলব্ধি করতে হবে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের রিপ্রেজেন্ট করি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের রিপ্রেজেন্ট করি, যারা দুইজনই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে ছিল, যারা জীবদ্দশায় কখনো আপোষ করে নাই। সেই বিএনপির নেতা হিসেবে, কর্মী হিসেবে, অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের এই গণ অভ্যুত্থানের আগেই, বিগত যে জাতীয় নির্বাচন ফ্যাসিস্ট আমলে হয়েছিল, তার আগেই তো তিনি একটি স্লোগান তুলেছিলেন, তিনি এই স্লোগানটির দ্রষ্টা ছিলেন,
যে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, অবশ্যই সেখানেই তো বিএনপির আদর্শ এবং বিএনপির পথ চলার দিক নির্দেশনা সেখানেই আছে। অবশ্যই। তো সেই পথ থেকে চ্যুত কেন বিএনপি হবে? হ্যাঁ, সেটাই প্রশ্ন। সেই জায়গাটাতেই আসছিলাম যে তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের ভূমিকাকে সামনে রেখে সেই বিএনপি করে আমি যদি মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার এইসব বয়ান নিয়ে এখনো পড়ে থাকি, তাহলে সেটার ইফেক্ট নিঃসন্দেহে আমরা জাতীয় নির্বাচনে দেখতে যাচ্ছি। এটা আমার অন্তত কোনো সন্দেহ নাই। কারণ আপনি দেখুন, আমি কিছুদিন আগেও বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের মুখে এই মৌলবাদ বিরোধী কথাবার্তা শুনতে পেয়েছি, ডানপন্থী বিরোধী কথা শুনতে পেয়েছি, দক্ষিণপন্থী নিয়ে তারা মন্তব্য করেছে। এই মৌলবাদটা হিন্দুস্তানি ন্যারেটিভ, বুঝতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঞ্চে দাঁড়িয়ে বারবার বক্তব্য দিয়েছিল এটার বিরুদ্ধে, মৌলবাদ শব্দ ব্যবহার করার বিরুদ্ধে। তিনি রাজাকার নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছিল, রাজনৈতিক কারণে এগুলো করা হচ্ছে। আমরা কি দেশনেত্রীর কথাগুলো ভুলে গেছি? এই দেশনেত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ যেদিন হবে সর্বপ্রথম আমরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। আমরা এখনো বিশ্বাস করি ৭২-এর সংবিধান হিন্দুস্তানি সংবিধান, মুজিববাদী সংবিধান, সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। বাস্তবিক হচ্ছে বিএনপির বিরোধিতার কারণে কিন্তু আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে পারি নাই। আমরা কি তাহলে দেশনেত্রীর আদেশকে অস্বীকার করছি? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যেই চিন্তা চেতনা ধারণা নিয়ে আছে, সেইটাকে ধারণ না করে বিএনপির নেতৃবৃন্দ যেই ন্যারেটিভটা নিচ্ছে, এটা বিএনপির জন্য ক্ষতিকর। এটা যদি তারা উপলব্ধি না করে, বিএনপির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। কারণ বিএনপি সর্ববৃহৎ দল বাংলাদেশের, এটা অস্বীকার করার কোনো অপশন নাই। ডাকসুর রেজাল্টের পরেও আমি বলবো বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশের জন্য তাদের অনেক কিছু করার আছে। নতুন বাংলাদেশ গড়তে হবে, ওই রাজাকার হিন্দুস্তানি ন্যারেটিভ নিয়ে বসে থেকে। আপনারা বিএনপি সমমনা দল, দীর্ঘদিন রাজপথে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন একসাথে, সংকটময় সময়ও। আপনারা এই যে পরিস্থিতি বর্তমানে চলছে, এই পরিস্থিতি নিয়ে কি আপনাদের কোনো উদ্যোগ আছে যে বিএনপি নীতি নির্ধারকদের সাথে আপনারা বসবেন বা আপনারা এই পরামর্শগুলো দিবেন? দেখুন, বিএনপি নীতি নির্ধারক ফোরাম নিজেরা যখন বসে তখন সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের থেকে ওনারা শুনেন না যে তা না, শুনেন, কিন্তু সিদ্ধান্তটা তারা গ্রহণ করে। আমি যেটা মনে করি, বিএনপি নীতি নির্ধারক যারা রয়েছেন তারা অত্যন্ত ম্যাচিউরড, দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, সংগ্রামী রাজনীতিবিদ এবং মজলুম রাজনীতিবিদ। তাদেরকে নতুন করে আমরা সাজেশন দিতে যাব, আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন আছে। আমি যেটা বিশ্বাস করি, ডাকসু এবং জাকসুর ফলাফলের পরে বিএনপি স্থায়ী কমিটি বলেন আর নীতি নির্ধারক বলেন, তারা উপলব্ধি করতে পেরেছে। আমি বিশ্বাস করি পরিবর্তনটা আমরা সামনে দেখতে পারবো। আর সেই পরিবর্তন যদি না দেখা যায়, তাহলে আগামী দিনের যে আমরা একটা পরিবর্তন চাচ্ছি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেটি আসলে ছিল না দেশে, একটা ট্রেডিশনাল রাজনৈতিক ধারায় আমরা স্বাধীনতার পর থেকেই বয়ে নিয়ে আসছি, আমরা যে কারণে আমরা বারবার সংকটের মুখে পড়েছে বাংলাদেশ, গণতন্ত্র হোঁচট খেয়েছে। এই সার্বিক দিক যদি আমাদের রাজনীতিবিদরা বিবেচনা না করে রাজনীতি পথ নির্দেশ দেন বা নির্দেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবারও হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সেই সমমনা দলগুলোর যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের মধ্যে যে এই বিভেদ দেখা যাচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আগামী দিনে একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। সেটি বিষয়ে আপনি কি বলবেন? না, এইটা কিন্তু আমি বারবার আমার কথার মধ্যে বলি যে ঐক্যের যে ব্যাপারটা, আপনি যদি যুগপৎ আন্দোলন দেখেন, বিএনপি নেতৃত্বাধীন এবং বাকি যারা সাথে ছিল সমমনা রাজনৈতিক দলগুলো, এখন কে কোথায়, এইটা যদি আপনি একটা সীমারেখা টেনে দেখেন, তাহলেই আপনারা দেখবেন যে আমরা এখন 3 ভাগে বিভক্ত হয়ে গেছি। একটা হচ্ছে বিএনপি পন্থী, একটা হচ্ছে জামাতপন্থী, আরেকটা নতুন মোর্চা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, হয়তো কয়েকদিনের মধ্যে খবর পাবেন নেতৃত্বে। হ্যাঁ, তো এই যে 3 ভাগ, এই 3 ভাগ তো হওয়ার কথা না, আমাদের তো এক থাকার কথা। এখন এক থাকার জন্য যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা তো বড় দলকে দায়িত্ব নিয়ে করতে হবে। এখন আমি একটা ছোট দল থেকে যদি ঐক্যের ডাক দিই, কখনোই ঐক্য হবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ঐক্যের ডাক দেয়, সেই ঐক্য হতে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আপনি এখন পর্যন্ত বলতে পারবেন না জামাত হোক বা অন্য কোনো দল হোক দেশনেত্রীর নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন করেছে, কোনো বাজে মন্তব্য করেছে, কেউ না।
তার মানে আমরা তো সবাই একটা জায়গায় একমত, আমাদের একজন নেত্রী আছে, তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, দেশের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ঐক্যের ডাক দেয়, আমি মনে করি তাহলেও ঐক্য সম্ভব। কিন্তু ঐক্যটা হতে হবে। ঐক্যটা যদি না হয়, তাহলে আপনি এখন জাতীয় নির্বাচনের কথা বলছেন, আমি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আসলে ওইভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আমি প্রচুর ব্লাডশেড দেখতে পাচ্ছি, রক্তাক্ত বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেটার মধ্যে বিভিন্ন দলের মধ্যে কোন্দল আছে, বিএনপির মতো বড় দলের অন্তর্দলীয় কোন্দলও আছে। আমি জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে প্রচুর রক্ত দেখতে পাচ্ছি। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই, অর্থাৎ মন মানসিকতা উদার করা। আমরা কিছু কিছু বিষয়, মৌলিক বিষয় একমত থাকবো, ভোটের প্রতীক আলাদা থাকবে, ফলাফল যাই আসবে একে অপরে হানাহানি করব না, ফলাফল মেনে নিব, অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, বিজয়ী এবং বিজিত সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই ঐক্যটা হতেই হবে। এটা যদি না হয় তাহলে বাংলাদেশ হতেই হবে আপনি বলছেন, কিন্তু এর উদ্যোগ তো নিতে হবে, এর উদ্যোগ তো নিতে হবে কারণ না কারণ। সেটি যদি বিএনপির পক্ষ থেকে না আসে, ধরে নিলাম আমরা, তাহলে দায় দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে। বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে উদ্যোগ নেয়ার বা প্রস্তাবনা দেওয়ার কোনো প্রক্রিয়ার মধ্যে? প্রস্তাবনা তো আমরা শুরু থেকেই দিয়ে আসছি, 5 তারিখের পর থেকেই দিয়ে আসছি। গত বছর অগাস্ট মাসের 5 তারিখের পর থেকেই আমরা বলে আসছি মনোভাবটা কি। এখন বিএনপি নীতি নির্ধারকরা নিজেরা কি সিদ্ধান্ত নিয়েছে, তারা উদ্যোগ কেন নেয় না, এটা তারা বলতে পারবে। আমি আমার জায়গা থেকে তাদের চ্যালেঞ্জ করতে পারি। এনসিপি কিংবা জামাতের মনোভাবটা কি? দেখুন, এনসিপি জামাতের মনোভাব কি এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির ভূমিকাটা কি। বিএনপি যদি বলে থাকে যুগপথে 63টা দল ছিল, সেই 63 বা 65 বা 60টা দলের একজন করে প্রতিনিধি নিয়ে তারা যদি ঐক্যের আহ্বান ডাকে, আমার তো মনে হয় ঐক্য হওয়া সম্ভব। আর তারা যদি মনে করে এই ঐক্য প্রয়োজন নাই, আমরা একা একা ক্ষমতায় চলে যাব, নতুন বাংলাদেশ গড়ব, তাহলে আমি বলবো বিএনপি ভুল। এই একই ভুলের পুনরাবৃত্তি হলে সেটি তো আপনারা বা চেয়ে দেখবেন না। এখানে আসলে ব্যাপারটা চেয়ে দেখান না, ব্যাপারটা হচ্ছে কাকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। আমি যেটা বলছিলাম, বিএনপি যদি দায়িত্ব নিয়ে করে তাহলে সম্ভব, আমি দায়িত্ব নিয়ে করলে জিনিসটা সম্ভব না। এনসিপির নাহিদ যদি দায়িত্ব নিয়ে করে, এটা হবে না। এটা বড় দলের থেকে দায়িত্বটা নিয়ে আহ্বান জানাতে হবে সবাইকে, দাওয়াতটা দিতে হবে, তখন আমরা যে শরিক হয়ে এটা সম্ভব। আমি যদি আজকে দাওয়াত দিই 63টা দলকে, হয়তো 30টা আসবে, 40টা আসবে, 63টা আসবে না। বিএনপি যদি ডাক দেয়, সকল দলের প্রতিনিধি ওখানে উপস্থিত হবে এবং আলোচনা করে ওটা করা সম্ভব। আর এটা যদি না করা হয়, যেটা বারবার বলছি, সেক্ষেত্রে একটা সময় যে বিএনপির দায়, এইটার দায় বিএনপিকে নিতে হবে। কারণ ইতিহাসের কাঠগড়ায় বিএনপিকে দাঁড়াতে হবে, এই প্রশ্ন বিএনপির কাছে আসবে। সেদিন সুযোগ ছিল, হাসিনা মুক্ত বাংলাদেশে, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন মুক্ত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ছিল। আপনারা কেন সেই সুযোগটা গ্রহণ করেনি? আমি আশা করি এখনো সময় আছে, বিএনপির পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় এখনো সম্ভব। কিছু মৌলিক বিষয়ে আমাদের একমত হওয়ার সুযোগ আছে। কাদা ছুড়াছুড়ি এবং ট্যাগিনের রাজনীতি করে আমরা সেই সুযোগটাকে দিন দিন নষ্ট করে দিচ্ছি, যেটা আমাদের কাম্য। এখন আগামী দিনে যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে হয়, গণতান্ত্রিক ধারায় ফিরতে, আমরা পরিস্থিতি যেভাবেই দেখি না কেন, সেক্ষেত্রে সরকার, বিএনপি এবং সমমনা যেসব রাজনৈতিক দল আছে, সবারই তো দায়িত্ব আছে। নিঃসন্দেহে দায়িত্বের বাইরে নয়, তা তো নয়। তাহলে সবার কাছে আপনার আহ্বান কি থাকবে? আমি সবাইকে একটাই আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে নির্বাচন যাবে আসবে, ফলাফল এক একবার একের পক্ষে যাবে এবং আসবে। দিন শেষে আমরা বাংলাদেশিরা বাংলাদেশেই থেকে যাব। আমার পঞ্চগড় শহরের যেই গ্রামটা আছে, একটা ছোট গ্রাম, সেখানে যেই 5000 মানুষ থাকে, তারা তো ওই গ্রামটাতেই থাকবে। সো বাংলাদেশকে যদি আপনি ভাগ ভাগ করে ভাবে গ্রাম হিসাবে দেখেন, ক্ষমতার অদল বদল হবে, নেতৃত্ব পরিবর্তন হবে, দেশের মানুষ তো দেশেই থাকবে। তারা শেখ হাসিনার মতো হেলিকপ্টারে হিন্দুস্তানেও যাবে না, আর ট্যাগ ইন দিয়ে আমাদের যাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আমরাও পাকিস্তানে যাব না। আমরা সবাই দিন শেষে বাংলাদেশেই থাকবো। অতএব আমি আমার ভাইকে কেন মারব? আমার আহ্বান একটাই, হানাহানি বন্ধ করতে হবে, ট্যাগিনের রাজনীতি বন্ধ করতে হবে, হিন্দুস্তানি আওয়ামী বয়ান বন্ধ করতে হবে, মিলেমিশে রাজনীতি করতে হবে, ফলাফল যাই হোক এটা মেনে নিতে হবে, শুভেচ্ছা জানাতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হতে হবে। ভোটে জিতলে সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু, এই রাজনীতি আগামী দিনের বাংলাদেশের জনগণ দেখতে চায় না।
সকলে মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততার মধ্যেও ভিডি বাংলাকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ট্যাগিং কিংবা ন্যারেটিভ কিংবা দোষারোপের রাজনীতি আমরা যেভাবেই বলি না কেন, যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, এই দোষারোপ আর কাদা ছড়াছড়ির রাজনীতি কিন্তু নতুন প্রজন্ম পছন্দ করে না, সর্বোপরি দেশের মানুষ পছন্দ করে না। কারণ আমাদের যে পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনের লক্ষ্যই হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সুতরাং সেই পরিবর্তনের ধারায় আমরা পুরো জাতি চলে আসবে এবং আমাদের আগামী দিনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন করবে, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।